আজ আমি আপনাদেরকে মোটা রসের কড়া পাকের মৌচাক মিষ্টিটা একদম দোকানের মতো করে তৈরি করে দেখিয়ে দেবো। এই মোটা রসের মিষ্টিটা বানাতে গেলে আপনাদের বাড়িতে যে সমস্যাগুলো হয়, যে মিষ্টির ভেতরে রস ঢোকে না, চুপসে যায়, ফেটে যায়, তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সঠিক এবং সহজ পদ্ধতিটাই দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টির দোকানের মতো মৌচাক মিষ্টিটা আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর মৌচাক মিষ্টিটা কাটলে দেখবেন খুব সুন্দর ভেতরে একটা জালিদার অংশ দেখা যায়। এই মৌচাক মিষ্টিটা তৈরি করার জন্য মিষ্টির দোকানে দেখবেন একটা ফুড কালার ইউজ করা হয়, কিন্তু আজকে আমি কোনো ফুড কালার এখানে দেখাবো না। শুধুমাত্র প্রাকৃতিক নিয়মে কিভাবে এই কালারটা আনতে হয় সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই সহজ একটা রেসিপি, আপনারা একবার দেখলেই এটা বুঝতে পেরে যাবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। এখানে মৌচাক মিষ্টি বানানোর জন্য এই কড়াতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটা দিয়ে আমি কিভাবে করছি সেটা একবার দেখুন। 2 টেবিল চামচ, আর এখানে দেখুন 3 টেবিল চামচের মতো আমি এখানে চিনি দিলাম। এবার এই চিনিটাতে কোনো রকম আমি এখানে জল দেব না, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি জাস্ট এটাকে একটু এইভাবেই মিলে রাখবো। দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা গলে যেয়ে একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। চিনিটাকে মাঝে মাঝে এবার একটু হালকা করে নেড়ে দেবো, তাহলে কি হবে, চিনিগুলো পুরোটা এখানে একদম পারফেক্টভাবে গলতে সুবিধা হবে। যখন গলে যেয়ে দেখবেন উপর থেকে একটা ফেনা সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন, নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর এই 1 কাপ জলটা আমি আস্তে আস্তে দেবো, কারণ একটু হাতটা উপর তুলে দেবেন, নাহলে কিন্তু এটা ছিটকে পড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, মৌচাক মিষ্টিটা তৈরি করার জন্য আমি একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে বাড়িতে যদি আপনাদের পুরনো কোনো রস থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন, কারণ পুরনো রস দিয়ে কিন্তু মৌচাক মিষ্টি খুব ভালো হয়। যেহেতু আমার এখানে পুরনো রস নেই, সেজন্য চিনির কিভাবে রসটা তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে সাধারণত আমি 4 কাপ চিনি ব্যবহার করব। 4 কাপ মানে এখানে 1 কেজির মতো চিনি এখানে ব্যবহার করছি। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি এই 2 কাপ, দিয়ে দিলাম 3 কাপ। এখানে দেখুন 4 কাপের মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম, মানে এখানে 1 কেজির মতো চিনি ব্যবহার করছি। আচ্ছা, 4 কাপ চিনির জন্য এখানে জলটা দিতে হবে। দেখুন, প্রথমে আমি এখানে ক্যারামেলটার জন্য 1 কাপ জল দিয়েছি, তারপর আমি আরও 3 কাপ জল দিয়ে দেব। দেখুন, এখানে 3 কাপ জল আমি দিয়ে দিলাম, মানে যতটা চিনি ঠিক ততটা পরিমাণে জলটাই কিন্তু এখানে দিতে হবে। চিনি আর জলটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নেব। এবার দেখুন চিনিটা খুব সুন্দরভাবে এখানে গলে গেছে। এবার গলে যাওয়ার পর রস এখানে আমাদের পারফেক্ট রেডি। এবারে রসটাকে হাতে নিয়ে শুধু দেখে নিতে হবে যে কীরকম আছে। রসটা হাতে নিয়ে দেখলে দেখবেন যে এরকম পাতলা রসই কিন্তু রাখতে হবে। এবার যেহেতু রসটা একবার ফুটে গেছে, সেজন্য আরও হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। মোট এখানে হিসাব রাখবেন যে আমি 4 কাপ চিনির জন্য আমি এখানে 4.5 কাপ কিন্তু জল এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, রস আমাদের এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এবারে রসটাকে আমরা এখানে অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। আচ্ছা, রসটা তৈরি করে আমি রেখে দিলাম। এবার আমি মৌচাক মিষ্টিটা তৈরি করার জন্য ছানাটা তৈরি করব। তো ছানা এখানে আমি আগে থেকে তৈরি করে নিয়েছি 1 কাপ ছানা। ছানা তৈরির ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখালাম না, কারণ দেখুন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। 1 লিটার দুধের ভিনেগার দিয়ে ছানা তৈরি করে 200 গ্রামের মধ্যেই কিন্তু আমার এখানে ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আপনারা যদি ছানা তৈরির রেসিপি দেখতে চান, আমি কিন্তু চ্যানেলে অনেকবার দেখিয়েছি, রসগোল্লার ভিডিওতে, পান্তুয়ার ভিডিওতে। আপনারা কিন্তু ওখান থেকে গিয়ে একদম পারফেক্ট ছানা তৈরির রেসিপিটা দেখে নিতে পারেন। রিসেন্ট আমি খেজুর গুড়ের রসগোল্লাতেও কিন্তু আমি ছানা তৈরির রেসিপি দেখিয়েছি, বা আমার সাদা যে রসগোল্লা আছে তাতেও কিন্তু আমি ছানা তৈরির রেসিপিগুলো দেখিয়েছি। তাহলে এখানে ছানাটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে সাধারণত 1 লিটার দুধে 200 গ্রামের মধ্যেই হয়, হয়তো 5 গ্রাম কি 10 গ্রাম কম বেশি হতে পারে। এবার দেখুন এই ছানাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সুজি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনিকে গুঁড়ো করে। আপনারা যদি গোটা চিনি দেন তাহলে হাফ চা চামচ দেবেন, আর যদি গুঁড়ো চিনি দেন তাহলে 1 চামচ দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এখানে ময়দা। ময়দাটা খুব বেশি পরিমাণ দেবেন না, হাফ চামচের মতো দিলেই হবে। আর এখানে মৌচাক মিষ্টির ফ্লেভার আনার জন্য এখানে একটু ভ্যানিলা ফ্লেভার আমি দিয়েছি।
খুব বেশি পরিমাণ নয়, 2 থেকে 4 ফোঁটা এখানে ভ্যানিলা ফ্লেভার দিলেই হবে। এইবার আমি আপনাদেরকে বলে দিই যে এখানে যে উপকরণগুলো দিলাম এগুলোর কাজ কি। সাধারণত সুজিটা এখানে যে দেওয়া হচ্ছে, সুজিটা দেখবেন এই মোটা রসের মিষ্টি হয়, এটা কিন্তু খুব একটা পাতলা রসের মিষ্টি নয় কিন্তু। মৌচাক মিষ্টিটা একটু মোটা রসের মিষ্টি। আর মোটা রসের মিষ্টিতে একটু সুজি দিলে কি হয়, মিষ্টির ভেতরে দেখবেন একটা খুব সুন্দর জালিদার হয়। সেটার জন্যই কিন্তু এখানে সুজিটা ব্যবহার করা হয়েছে। আর এখানে ময়দাটা দেওয়া হচ্ছে শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। ময়দাটা খুব বেশি পরিমাণ দেবেন না, বেশি নয়। সবসময় চেষ্টা করবেন কম দেওয়ার, হাফ চামচের কম হলে কোনো অসুবিধা নেই, বেশি হলে সমস্যা হবে, মিষ্টিগুলো ফুলতে দেরি হবে। আর এখানে চিনির গুঁড়োটা কেন দেওয়া হচ্ছে, চিনির গুঁড়োটা সাধারণত দেওয়া হয় মোটা রসের মিষ্টি দেখবেন ফুলে যখন আপনারা মোটা রসে নামাবেন, অনেক ক্ষেত্রে কি হয় এটা কোঁচ পড়ে যেতে পারে বা টোল পড়ে যেতে পারে। তো চিনি গুঁড়োটা আগে থেকে দিয়ে রাখলে কি হবে, মিষ্টির রসটা খুব সহজে কিন্তু এই ছানার ভেতরে একদম পারফেক্টভাবে ঢুকে যাবে। আর ফুলে গেলেও দেখবেন এটা মোটা রসে নামানোর সময় খুব সহজে এটা টোল পড়বে না বা চ্যাপটা হবে না, এই সমস্যার জন্য এটা দেওয়া হয়। আর এখানে ভ্যানিলা ফ্লেভারটা শুধুমাত্র এখানে সেন্টের জন্য দেওয়া হয়। আপনারা যদি ভ্যানিলা ফ্লেভার না পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ছোটো এলাচের গুঁড়ো কিন্তু দিতে পারেন। এগুলো দিয়ে আমি কিন্তু এই সমস্ত উপকরণগুলো দিয়ে ছানাটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। 2 থেকে 5 মিনিটের মতো এইভাবে একটু মেখে নেবেন, তাহলে দেখবেন সমস্ত উপকরণগুলো ছানার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি। আর ছানাটা দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। আর হাতে দেখবেন একটা অয়েলির মতো লাগছে। যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে ছানাটা কিন্তু খুব সুন্দর একটা হাতের মধ্যে একটা অয়েলি লাগছে। দেখবেন হাতে আগে যেমন জড়িয়ে যাচ্ছিল, তখন দেখবেন ছানাটা সম্পূর্ণ মাখা হয়ে যাওয়ার পর দেখবেন হাতের মধ্যে আর সেরকম বেশি কিছু জড়াচ্ছে না। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে থালা থেকে কিন্তু ছেড়ে আসছে। তার মানে কি ছানাটা এখানে পারফেক্টভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। আর এখানে মাখানোর কোনো প্রয়োজন নেই। এবারে এখানে আমি এক জায়গায় জড়ো করে নিলাম। এবারে দেখুন মৌচাক মিষ্টির ডিজাইনগুলো বানানোর জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে হাতে না জড়িয়ে যায়। আর এই থালাটাতে আমি কিন্তু মৌচাক মিষ্টিগুলো তৈরি করে রাখবো, সেজন্য এখানেও একটু সাদা তেল মাখিয়ে দিলাম। এবার এই থালাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এই থালাটাতেও আমি সাদা তেলটা খুব ভালো করে মাখিয়ে দেব। আর হাতেও কিন্তু একটু এইভাবে মেখে নেবেন। মেখে নেওয়ার পর এখান থেকে কুচিগুলো তৈরি করে নিতে হবে। এখানে সাধারণত আমি একটু মিডিয়াম সাইজের কাটছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করে নিতে পারেন। এবার দেখুন গুচিগুলো আমার এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে একবার ভালো করে পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নেওয়ার জন্য দেখুন হাতে একটু এইভাবে তেল মেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পাকিয়ে নিচ্ছি। দেখছেন খুব সুন্দরভাবে এটা পাকানো হয়ে গেছে। এবার হাতে একটু এভাবে একটু তেল মেখে নেবেন, নিয়ে এটাকে মৌচাক মিষ্টির ডিজাইনটা তৈরি করে নিতে হবে। দেখুন হাতে আমি একটা নিয়েছি, নিয়ে এইভাবে একটু পাকিয়ে নেবেন, হালকা করে একটু প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে আমি মৌচাক মিষ্টির শেপটা তৈরি করে নিয়েছি। আর এটা চেপটে নেওয়ার সময়, প্রেস করে দেওয়ার সময় আপনারা দেখবেন যে সাইডের অংশগুলো যেন ফেটে না যায়। সাইডের অংশগুলো যদি ফেটে যায় তাহলে জানবেন যে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। সেজন্য একটু টাইম নিয়ে এটা করবেন। দিয়ে এটা করে নেওয়ার পর আমি যে থালাটার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছি সেটার মধ্যে আমি এইভাবে রেখে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে দেখুন রসটা আমার এখানে ফুটে গেছে। এবার এই রসটার মধ্যে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। আপনারা এইভাবে কিন্তু ছেড়ে নিতে পারেন একটা একটা করে দিয়ে। যদি এরকম করে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা, যেহেতু এখানে তেলটা মাখানো আছে সেজন্য এইভাবে আপনারা ধরবেন, দেখবেন এটা ইজিলি পড়ে যাবে। এইবারে দেখুন মিষ্টিগুলো ঝাঁপিয়ে ফোটানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 চামচের মতো আমি এখানে ময়দা নিয়ে নিলাম। আর এখানে ময়দাটা গোলার জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে ময়দাটা এইভাবে জলের সাথে ভালো করে গুলিয়ে নেব। এবার ময়দাটা কেন দেওয়া হচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি। আমি এতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব।
গ্যাসের ফ্লেমটা আপনারা সেট করে নেবেন যে কীরকম অবস্থায় এটা ঝেঁপে আছে। মিষ্টিগুলোকে কিন্তু এইভাবেই ঝাঁপিয়ে ফোটাতে হবে। মানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে হাই ফ্লেমে রাখবেন, আর এখানে সেট করে নেবেন যে কীরকম গ্যাসটা রাখলে এই মিষ্টিগুলো পর্যন্ত ঝেঁপে যাচ্ছে, এরকম সেট করে গ্যাসের ফ্লেমটা রাখবেন। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখানে ময়দাটা কেন গুলে দেওয়া হয়েছে। দেখুন মিষ্টির দোকানে আমরা যখন রসগোল্লা ফোটাই বা কোনো ছানার মিষ্টি ফোটাই, মিষ্টি ফোটানোর সময় কি হয়, আমরা অল্প করে একটু ময়দা দিয়ে দিই। ময়দা দিয়ে দিলে এই যে মিষ্টির রসটা দেখবেন ওপর দিকে ঝেঁপে যাচ্ছে, আর মিষ্টিগুলো নিচের দিকে ডুবে কিন্তু এটা সুন্দরভাবে ফুলবে। এটা একটা প্রসেস, কারিগরি প্রসেস। আপনারা চাইলে এই ময়দাটা না দিয়ে শুধুমাত্র এরকম ঢাকা দিয়ে ফোটাতে পারেন, কিন্তু ঢাকা দিয়ে ফোটালে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। এই জন্য এইভাবে করলে কি হবে, মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে। এই জন্য আমি এইভাবে দেখিয়ে দিলাম। আর এটা তৈরি করতে মিনিমাম আপনাদের 15 থেকে 20 মিনিট কিন্তু টাইম লাগবে। আর এই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি 3টে প্রসেস করব। 5 মিনিট ছাড়া ছাড়া আমি শুধু মিষ্টিগুলোকে একবার চেক করে দেখবো যে কীরকম পর্যায়ে আছে বা কি করতে হবে। ধরুন মিষ্টিগুলো রসে দিয়ে দিয়েছেন, রসে দিয়ে দেওয়ার পর দেখছেন যে মিষ্টিগুলো একটু ফেটে যাচ্ছে। এখানে আপনারা কি করবেন, এখানে বলে রাখি, মিষ্টিগুলো যদি দেখেন রসে দিয়ে দেওয়ার সময় একটু হালকা ফাট ধরে গেছে, অল্প করে একটু চিনি দিয়ে দেবেন। হাফ কাপের মতো রসের মধ্যে চিনি দিয়ে দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। দিলে দেখবেন রসটা মোটা হয়ে যাবে, তাহলে যে পরিমাণে ফেটেছিল তারপর থেকে আর কিন্তু ফাটবে না। এটাই কিন্তু নিয়ম। তো এখানে দেখুন আমি এখানে 15 থেকে 20 মিনিট আমার এখানে টাইম লাগতে পারে। সেজন্য 5 মিনিট ফোটার পর আমি এখান থেকে তুলে দেখব যে মিষ্টিগুলো ফাটছে কিনা। যদি ফাটে তাহলে তার অন্য ব্যবস্থা আছে, আর যদি না ফাটে তাহলে আর কোনো সমস্যা নেই। মিষ্টিগুলো ফোটানোর সময় এখানে কিন্তু 1-2 কাপ জল খাওয়াতে হয়। সেটা ফোটানোর ওপর বা মিষ্টি তৈরির ওপরে কিন্তু আমরা নির্ভর করে জলটা খাওয়াই। সব ক্ষেত্রেই যে জলটা একই রকম খাবে সেটা কিন্তু নয়। মিষ্টির প্রসেসটা দেখে কিন্তু জলটা খাওয়াতে হবে, যে কীরকম ফুটছে বা কী পজিশনে আছে, মিষ্টিটা জল খাবে কি না বা কতটা জল খাবে, এগুলো কিন্তু দেখে বুঝতে হবে। তো সেই কারিগরি প্রসেসটা ধরতে গেলে আপনাদেরকে এই জায়গাটা একটু মন দিয়ে দেখুন। আমি কিভাবে দেখাচ্ছি সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। 5 মিনিট আমার এখানে হয়ে গেছে, আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমাকে শুধু এখানে চেক করতে হবে মিষ্টিগুলো ফাটছে বা ঠিকঠাক ফুটছে কিনা। এই 5 মিনিটটাতেই কিন্তু অনেক কিছু তৈরি হয়ে যায়, মিষ্টির ভবিষ্যৎটা 5 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। দেখুন 5 মিনিট পর তুললাম, দেখছি এখানে কোনো রকম কোনো ফাটাও নেই, কোনো দাগও নেই, একদম সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলছে। এবারে শুধু রসটাকে দেখে নিতে হবে যে কতটা মোটা হয়েছে। যদি খুব মোটা হয়ে যায় তখন আমি জল খাওয়াবো। সাধারণত 5 মিনিট ফোটার পর একটু মোটা হয়ে যায়, সেজন্য আমাকে 1 চাটুর মতো জল আমি এখানে খাইয়ে দেবো। 1 চাটু জল নেবেন, আর এইভাবে একটু গরম করে করে জাস্ট হালকা করে খাইয়ে দেবেন। দেখবেন মিষ্টিগুলো যাতে জেগে না যায়। আর জলটা খাওয়ানোর সময় একটু আস্তে আস্তে খাওয়াবেন। ব্যাস, জলটা খাইয়ে দিলাম, আর কোনো সমস্যা নেই। এবারে মিষ্টিগুলোকে কিন্তু এইভাবেই আরও 10 মিনিট এভাবে ফুটিয়ে নেব। মানে 5 মিনিট ফোটানোর পর 10 মিনিটের মাথায় আমি দেখব যে কীরকম অবস্থায় আছে, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট ফোটার পর আমি এখান থেকে একটা তুলে দেখব। জাস্ট তুলে দেখছি আগের থেকে কিন্তু মিষ্টিটা অনেকটাই বড় বড় হয়ে গেছে। তাহলে এখানে 10 মিনিট পরেও আমি 1 চাটু জল এখানে খাইয়ে দেবো। এইভাবে জলটাকে একটু গরম করবেন, নিয়ে আস্তে আস্তে এইভাবে খাওয়াবেন। দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেবেন। এবার দেখুন এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দেখুন মিষ্টিগুলো কিন্তু জেগে জেগে যাচ্ছে, তার মানে রসটা অতিরিক্ত মোটা হয়ে গেছে। সেজন্য এইভাবে আমি প্রথমে একটু নেড়ে দেব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত ফুলে গেছে। এখানে যথারীতি রসটা খুব মোটা হয়ে গেছে, সেজন্য আমি 1 চাটু জল এইভাবে নিয়ে খাইয়ে দেব। মিষ্টিগুলো হয়েছে কিনা সেটা আপনারা বুঝবেন কি করে, সেটা কিন্তু একটা চেক করে দেখতে হবে, তারপরে কিন্তু মিষ্টিগুলো নামাবো। তার জন্য এইভাবে আমি একবার নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এখান থেকে একটা তুলব। এইভাবে তুলে 1 কাপ জল নেব, এই জলেতে আমি এটা দিয়ে দেব। এবার জলেতে দিয়ে দেওয়ার পর আপনি কি বুঝছেন যে মিষ্টিগুলো দেখুন, মিষ্টিটা যে দিয়েছি সেটা কিন্তু একদম ডুবে গেছে। দেখুন ডুবে যাওয়ার পর আপনি বুঝতে পারছেন যে এখানে কোনো রকম টোল বা কোনো রকম চ্যাপ্টা দাগ আসছে না। তাহলে কিন্তু এটা বুঝবেন যে এটা পারফেক্ট, কিন্তু মিষ্টিটা কুক হয়ে গেছে। এবারে এটাকে নামাতে হবে। নামানোর জন্য দেখুন এখানে প্রসেসটা কীরকম আছে। এখানে দেখুন মিষ্টির রসটা কিন্তু খুব মোটা হয়ে গেছে, যার জন্য কিন্তু মিষ্টিগুলো জেগে যাচ্ছে। সেই জন্য এত মোটা কিন্তু করবো না, তার জন্য এখানে আমি 2 চাটুর মতো জল আমি খাইয়ে দেবো।
হাফ কাপের মতো জল আমি এখানে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার পর এটাকে আমি নেড়ে দেবো। এবার দেখুন 17 মিনিটের মতো আমার এখানে হয়েছে। এবার আমি রসটাকে তুলে আমি শুধু চেক করে দেখব যে কীরকম মোটা রসটা হয়েছে। এই যে একতারের শিরাটা হচ্ছে, হতে হতে কেটে যাচ্ছে। খুব স্ট্রং নয় কিন্তু, দেখুন একতারের শিরাটা হতে হতে কেটে যাচ্ছে। তার মানে এইরকম কিন্তু মোটা রসই রাখতে হবে, এর থেকে পাতলা করব না, কারণ এর থেকে পাতলা করলে এটা কিন্তু পাতলা রসের মিষ্টি হয়ে যাবে। যেহেতু আমরা এখানে মোটা রসের এখানে আমরা মৌচাকটা তৈরি করছি, সেজন্য এখানে আর আমি এখানে জল দেব না। আচ্ছা, এখানে এবার আমাদেরকে মিষ্টিগুলো নামাতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এরকমই থাকবে, এখন কমাবো না। এই সময় কিন্তু আমি আস্তে আস্তে এইভাবে চাটুয়ে করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন ঝাঁপটা কমে যাচ্ছে। মিষ্টিগুলোকে জাগিয়ে নিতে হবে। এবারে দেখুন মিষ্টিগুলোকে এইভাবে ডাবুয়ে দেবো। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে। আর মিষ্টিগুলো যখন দেখবো হালকা হালকা জাগতে শুরু হয়েছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমাবো। পুরোপুরি কমাবো না, একটু কমাবো। এবার যখন দেখছি অনেকটাই জেগে যাচ্ছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করলে হবে না। যতক্ষণ না মিষ্টিগুলো রসের মধ্যে ডুবে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। এবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টিগুলো, দেখুন রসের মধ্যে অনেকটা ডুবো ডুবো হয়ে যাচ্ছে। আর রসের মধ্যে কিন্তু ভেসে নেই, অনেকটা কিন্তু অর্ধেক অর্ধেক ডুবে যাচ্ছে। তার মানে কি এখানে আর নাড়তে হবে না। এবার এই পর্যায়ে কিন্তু আমি এটাকে রেখে দেবো একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার জন্য। আর এটাকে অন্ততপক্ষে আপনারা এরকম ডুবো ডুবো হয়ে যাওয়ার পরেও 5 মিনিটের মতো একটু এইভাবে কিন্তু নাচিয়ে দেবেন। যেহেতু এটা মোটা রসের মিষ্টি, এইভাবে না নাচিয়ে দিলে এটা কিন্তু গায়ে টোল আসতে পারে। এবার দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর কালার এসেছে, আর মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে, কোনো গায়ে কোঁচ দাগ নেই বা টোল দাগ নেই, একদম পারফেক্টভাবে হয়েছে। এবারে দেখুন পারফেক্টভাবে মৌচাকগুলো আমার এখানে ডুবে গেছে, আর কোনো চিন্তা নেই। এবারে সম্পূর্ণ ঠান্ডা করার জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। এবারে দেখুন এখানে মৌচাক মিষ্টিগুলো আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। করে নেওয়ার পর দেখুন কতটা সটল হয়েছে, রসটাও কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়েছে। আর হাতে করে চাপ দিলে রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, মানে ভেতরে একদম রসে টইটম্বুর। এবারে একটা কেটে আপনাদেরকে দেখাই ভেতরে কত সুন্দর যে জালিদারটা হয়েছে, দেখুন ফাঁপা ফাঁপা, আর রসটাও কিন্তু চাপ দিলে বেরিয়ে আসছে। এই মোটা রসের কড়া পাকের মৌচাক মিষ্টির টেস্ট কিন্তু অসাধারণ, মুখে দিলেই অসাধারণ একটা ফিল হয়। তো বন্ধুরা একবার হলেও এইভাবে বাড়িতে এই মৌচাক মিষ্টিটা ট্রাই করে দেখুন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।